धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया। ককরোচদের আন্দোলনের মুখে মোদী সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ, সব দাবি মেনে নেয়ার কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। क्या फिर इस सरकार तक झुके तो धर्मेंद्र प्रधान क्या चीज है? धर्मेंद्र प्रधान को आखिरकार हार मानना पड़ा। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করেন বঙ্গভবন ছাড়তে যাওয়া শাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটিতে। ল্যাব না থাকলেও মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কেনা হয় রিএজেন্ট। প্রতিমন্ত্রীর ঝটিকা সফরে স্বেচ্ছাচারিতা ও ক্লিনিকে রোগী দেখার প্রমাণ। অনেকগুলি অ্যানামলিস পেয়েছি, পাশের ক্লিনিকটা আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো উদ্যোক্তা কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়। সমাজের সব স্তরে দলীয়করণ করছে সরকার। সিলেটে 11 দলের সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। রাজধানী ও আশপাশের গ্যাসের চরম সংকট। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে নামমাত্র জ্বালানি। তারা কাপ তৈরি করে কোথাও পাইনি। মানে গাড়ি চালানো যে কষ্ট, তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না, আর কি মোটামুটি ছিল, এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। কালকে থেকে মাটি চুলে রান্নাবাড়ি করতেছি, মেহমান বিদায় করে নেবো। কাফরুলের যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে গ্রেফতার। কিলিং মিশনে অংশ নেওয়ারা ছিল ভাড়াটে শুটার, বলছে পুলিশ। দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজেপি প্রধান অভিজিৎ দেবকে। এদিকে সরকার দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা বিজয়ের, এই উল্লাস গণতান্ত্রিক আন্দোলন আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে পুরো যন্তর মন্তর। জনতার বাঁধভাঙা উল্লাসের ঢেউ মুহূর্তেই দিল্লি ছাড়িয়ে পৌঁছে যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। একের পর এক বিজয় মিছিলে কেঁপে ওঠে রাজপথ। আবারও প্রমাণিত হয় তরুণদের একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। দুদফা আলোচনার মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হল ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে স্থানীয় সময় দুপুরে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 1.5 মাস ধরে চলছে আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে কর্মসূচি ঘোষণা করে, তবে পুলিশি বর্বরতার সামনে তা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যন্তর মন্তর থেকে আন্দোলন ঢেউ ছড়িয়ে যায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে। আন্দোলনে যোগ দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। নড়ে ওঠে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের সংবিধান, গণতন্ত্র আর নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যেসব তরুণ রাজপথে নেমে জয় ছিনিয়ে এনেছেন, সেই সাহসী শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। এদিকে আন্দোলনকারীদের সাথে বিকেলে আবারও আলোচনায় বসে সরকার। একে একে বিক্ষোভকারীদের সব দাবি পূরণের ঘোষণা আসে মোদী প্রশাসনের পক্ষ থেকে। ফলে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন, তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি ও সশস্ত্র বাহিনীর সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, এক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতির। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের 21 মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার। নিয়োগ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন, সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে, লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছেন। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেস্টলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহ জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। প্রায় 21 মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটলো? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা। বিব্রতকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম। এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার কথাই বলেছিলাম এবং যেটা বলেছিলাম সেটাই এখন হলো। এই তো। গত ডিসেম্বরে যমুনা টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বাধা পেয়েছিলেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাণীও দিতে পারেননি। যদিও পদত্যাগের পর এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। আমি ইন্টারিম গভর্নমেন্ট আমি বানাইছি, কনস্টিটিউশন আমাকেই বলছে বানাতে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি এটা করছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, রাষ্ট্রপতি এটা করছে। গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলে তারা নির্বাচন করেছে। সরকারি দল, বিরোধী দল, দে আর প্লেইং দেয়ার রোল ইন দি পার্লামেন্ট। এখন তো ভালো, এখন তো গণতন্ত্রের চর্চা চলছে। এটা তো আমারই ক্রেডিট। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতাদের দল এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে। এর জবাবও দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ইমিউন্ড। রাষ্ট্রপতি থাকাকালীন সময় রাষ্ট্রপতির কোনো অ্যাক্ট ইজ নট চ্যালেঞ্জেবল। বিচারটা কেন করবে? আমার কিসের বিচার করবে? আমার তাদের সরকার বানাইলাম, তাদেরকে শপথ পড়ালাম, তাদেরকে মানে মন্ত্রণালয়ে তারা চালালো। আমার কাছেই তো এসেছেন, আপনি তো সবকিছু করছি। And I claim myself as the hero of that time. অটোনমিক নিউরোপ্যাথি নামে স্নায়ুর যে রোগে আক্রান্ত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে তার চিকিৎসা নিয়ে এখনই সরকারের অবস্থান জানতে চান না। নতুন একটা রোগ ধরা পড়লো অটোনমিক নিউরোপ্যাথি নামে। এটাতে আমি অচেতন হয়ে যাই মাঝে মাঝে। 10-15 সেকেন্ড আমার জ্ঞান থাকে না, ব্ল্যাক আউট হয়ে যাই। এগুলা তো একটা মানে ডেডলি ডিজিজ। এটা তো ইমিডিয়েট আমার তো একটা ট্রিটমেন্ট করতে হবে, হয় ব্যাংকক না সিঙ্গাপুর। চিকিৎসা
চিকিৎসা সুবিধা এক্স প্রেসিডেন্ট পান, নিরাপত্তার বিষয়টি আছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছর 3 মাসের বঙ্গভবন জীবনের অবসান হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় বসে বই লিখতে চান, যেখানে স্থান পাবে আওয়ামী লীগের পতন, 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনাবহুল অভিজ্ঞতা, নির্বাচন ও বিএনপি সরকারের আমলের দিনগুলো। লেখালেখি করব, বই লিখবো। আর সবচেয়ে বড় লেখার জিনিসটা হলো আমার আছে 5ই আগস্ট 2024-এর পরের ঘটনাগুলো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনে আছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপ্রধান। রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা রয়েছে। এদিকে সংসদের বাসভবন থেকে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ার প্রায় 1.25 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। জানা গেছে আজকালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠবেন রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাটে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামে নতুন প্রেসিডেন্টের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। প্রায় একই বক্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীরও। বললেন, দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে কে হবেন নতুন রাষ্ট্রপতি। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেলেও জাতীয় সংসদের ভোটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নির্বাচনের দিকে বর্তমানে সব মহলের নজর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। কোনো ধরনের টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও সব নেই, অথচ বছর বছর কেনা হয়েছে পরীক্ষার রিএজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটারও। নিয়ম নীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। সেখানেই হয় রোগ নির্ণয়ের পরীক্ষা। বলছি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মিজবা, ছবি তুলেছেন জিহাদ ইসলাম, সঙ্গে ছিলেন বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী। 5 লাখ মানুষের উপজেলা মোরেলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। হাসপাতালের 2য় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর। তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিয়েজেন্ট।
কোনোটির মেয়াদ প্রায় শেষ আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিয়েজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিয়েজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স রে হয় না, যেখানে প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগের থেকেই এটা চলে না। 50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350। ভর্তি রোগী 20 জন। তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয় কোথায়? ব্লাড নিতে কইছে, সেই চিত করিয়া নিয়ে এই যে দিতে কইছে, আর পরীক্ষা করাই দিবে। হ্যাঁ, কামাল এই যে হ্যাঁ ইনফেকশন হয়েছে পেটে। টেস্ট কোথায় করাইছেন? করাইছে কামাল স্যারদের। আপনারা ভুল কনসেপ্টে আছেন। আমার ক্লিনিক না, ক্লিনিকটা অন্যদের। আমি শুধু একটা রুম ক্লিনিকের ব্যবহার করি আমার চেম্বার হিসাবে। নদীর নাম পানগুছি। এই নদীর পাড়েই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে নদী ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়। আর এরপর যখন তারা শোনেন এখানে কোনো ধরনের টেস্টই হয় না, তখন তারা ভোগান্তিতে পড়েন। কিন্তু কেন আসলে টেস্ট হয় না সেই বিষয়টি অনুসন্ধান করা যাক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই একটি বাড়ির ফটক। গলি ধরে এগিয়ে গেলে ভেতরে কিছু মানুষের দেখা পাওয়া যায়। পরে জানা যায় এটি একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নাম লেখা নেই কোথাও। চিকিৎসকের অপেক্ষায় অনেক রোগী। সরকারি হাসপাতালেই তো দেখাইতে পারেন, এখানে কেন আসছেন? দেখাই না, সেখান থেকে বাচ্চা একটু সুস্থ হয় না, আর এই জায়গায় দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই হাসপাতালে ওষুধ নিয়েছি, আমার ডাউন আছে, এই ব্যথা কমে না। এই ডায়াগনস্টিকে জরুরি সব টেস্টই হয়। আমাদের উপস্থিতির কারণে ল্যাবের সবাই গা ঢাকা দেয়। কর্মচারীরাও নিজেকে রোগী পরিচয় দেন। আমরা রোগী, আমরা মালিক জানি। কিছুক্ষণ পর এলেন চিকিৎসক, আর তিনি মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের মালিককে তা জানতে চাইলে ক্ষেপে যান তিনি। ক্লিনিকটা কার? আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন, এই ব্যক্তি সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে থাকেন, যা পরে মিথ্যা তথ্য দিয়ে আপলোড করা হয় অনলাইনে। জানা যায় এই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নিজেকে আড়াল করতেই লাইসেন্স করা হয়েছে ডাক্তার কামালের ভাই জাকির হোসেন মুফতির নামে। তবে ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে ডাক্তার কামালের। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই। একটি উপজেলায় অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক আছে কিনা তা দেখার অন্যতম দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিজের প্রতিষ্ঠানেরই লাইসেন্সের মেয়াদ নেই। কাগজপত্র যদি সঠিক না থাকে এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা ব্যবস্থা নেব। এই শুনেছি উনি অফিসকালীন সময় প্র্যাকটিস করেন এবং ওনার MSR এর মালামাল কিনে নিয়েও কিছু ঝামেলা থাকতে পারে। এখানেই শেষ নয়। ডাক্তার কামালের বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের কোয়ার্টারে বসেই 400 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন, অস্ত্রোপচার করেও নিতেন টাকা। আমরা প্রথম যাইয়ে হসপিটালে পাইছি, ওনারে সরকারি হসপিটালে পাইছি, এই জায়গায় ভিজিট দিয়ে আমরা দেখাইছি। কত ভিজিট? 400 টাকা ভিজিট। শুনলাম যে কামাল স্যার 600 টাকা ভিজিট নিয়ে 2টার সময় দেখবে। কোথায় দেখে? এই যে তার বাসার দোতলায়। দোতলায় নাকি? আমি তো আসিনি কখনো। আমরা অনেক রোগীর দেখা পেয়েছি যে রোগীরা এই পথ ধরে এই ভবনটিতে যান, যেটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামাল হোসেন তিনি এখানে বসেন। এই জায়গাটিতে তিনি
সরকারি অবকাঠামোতে বসেই ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন। জানা গেছে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম যমুনা ফিরে আসার পর তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করেন ডাক্তার কামাল। সেগুলো আবার কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচারও করেন। প্রশ্ন উঠেছে, তাহলে সেই পরীক্ষা আগে কেন তিনি চালু করেননি? হাসান মিসবাহ, যমুনা নিউজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, বাসভবন, স্টোর রুম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি পরিচালিত বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তারা। এ সময় হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ পাওয়া যায়। এছাড়া চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, হাসপাতালে সেবা না দিয়ে ক্লিনিকে রোগী দেখাসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঢাকায় ফিরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই, সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব, নিরীহ, মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফ্যাসিলিটিজ আছে তার ভিতরে তারা সেবা পায়। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক, রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় 3000-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায়, যেই বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের জোটের নেতারা। অবিলম্বে গণরায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকারের পরিণাম ভোগ করতে হবে বলে সিলেট বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা।
দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন জোট নেতাকর্মীরা। মঞ্চে একে একে উপস্থিত হন আসাদুজ্জামান ফুয়াদ, মামুনুল হক, নাহিদ ইসলাম, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বর্তমান সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে দাবি করে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সমাজের সব স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি, ফেসিবাদ, চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ শেষ হলো সিলেট সমাবেশের মাধ্যমে। আগামীতে নেতাকর্মীদের ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কিছু জায়গায় সিএনজি মিললেও চাপ কম। গ্যাস সংকটে ট্রিপের সংখ্যা কমে গেছে বলে জানান চালকরা। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। চাপ কম থাকায় সিলিন্ডার ফুল করা যায়নি। চালকরা জানালেন তারপরও স্বস্তি, কারণ অনেক সিএনজি ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ। তাই যতটুকু গ্যাস মিলেছে সেটাই বাড়তি পাওনা। গ্যাসে চালাই, রাত্রে সিরিয়াল দিয়ে 7.5 লাগে গ্যাস নিতে। রাতে যেটুকু দেয় ওইটুকু দিয়ে দিনে চালাই। এই টাইমে চালাইলাম, মোটামুটি কয়েক টাকা হয়েছে, এখন বাসায় চলে যাই। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। গ্যাস না থাকায় গাড়ির চাকা চলছে না। আয় কমে নেমেছে অর্ধেকে। 7টার সময় যে এইমাত্র আসলাম, সারা তৈলি করে কোথাও পাইনি। মানে গাড়ি চালানো যে কষ্ট, তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। তবে ফিলিং স্টেশনের স্টাফরা জানালেন, রাত 12টার পর থেকে গ্যাসের প্রেসার ভালোই থাকে। একদম ভোর পর্যন্ত তারা সিএনজি সরবরাহ করতে পারছেন। সারা রাত ছিল, থাকলেও পুরা না এই চলার মতো আর কি, পুরা ছিল না। মেশিন ঘুরে, কারেন্ট পড়ে, কোম্পানিরও লস হয়। তো চাই যে এইভাবে যাতে সমাধানটা হোক, আমরা এটাই চাই। আর এই সংকট কেবল রাজধানীতে নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ আশপাশের প্রায় অধিকাংশ ফিলিং স্টেশনের একই চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না গ্যাস। চালকদের ভোগান্তি চরমে। ঢাকার বাইরেও আপনার যে গ্যাস আছে তাও না, ঢাকার বাইরেও এরকম আর সিরিয়াল ধরে গ্যাস নেওয়া লাগে। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না আর কি, মোটামুটি ছিল। এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। 600 টাকার গ্যাস যেখানে ঢুকবে, এখানে 200-250 টাকার গ্যাস ঢুকতেছে। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। চুলাতে গ্যাস না থাকায় ঘরেও অশান্তি। বাসা বুঝার মেহমান আইসে, কালকের থেকে মাটির চুলায় রান্নাবাড়ি করতেছি, মেহমান বিদায় করে লাগবো। এটা কি সরকার বোঝে না? সরকারের কাছে আশু এ সমস্যার সমাধান চাইলেন সবাই, অন্যথায় জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে পড়বে জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কাফরুলে গুলি করে যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, যার মধ্যে রয়েছে চঞ্চল নামের এক শুটার। তাকে 3 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইউসুফ আলীর পরিবার কাফরুল থানায় মামলা করে। থানার ওসি জানান, কিলিং মিশনে অংশ নেন ভাড়াটে শুটাররা।
শুক্রবার রাত 11টার পর মিরপুর 13 নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গোলাগুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর দাবি, মূলত তাকে হত্যা করতেই ভাড়াটে ও পেশাদার খুনিদের আনা হয়েছিল। এর পেছনে থাকতে পারে রাজনৈতিক কোন্দল ও আসন্ন কাউন্সিলর নির্বাচন। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কোথা থেকে? ঝিনাইদা থেকে। আসলে ভাইয়া কোনো কোন্দল নাই, আমি কারোর সাথে কোনো কোন্দলে জড়াই নাই। এখন আপনি কি কোন্দল ভাবতেছেন কিনা আমাকে, আপনি আমাকে ডার্টি ভাবতেছেন কিনা বা পথের কাটা ভাবতেছেন কিনা, আমি তো আসলে জানি না। বাট আমি তো ফ্রেশ, আমি তো আপনাকে কাটা ভাবি নাই কখনো। প্রত্যক্ষদর্শীরা বলছেন কমপক্ষে 4 জন শুটার কিলিং মিশনে অংশ নিয়েছিল, যার মধ্যে ঘটনাস্থল থেকে চঞ্চল সহ 5 জনকে আটক করেন স্থানীয়রা। দেখলাম গোলাগুলি হইলো, গোলাগুলি হওয়ার পরে এই সবজি বেচে হ্যাঁ মাথায় গুলি লাগছে, মাথায় একজনের সাইপে ধরছে, রক্ত পড়তেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনারে মেডিকেলে নিয়ে গেছে। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইট করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইট করে ডাইরেক্ট এখানে শুট করছে। পুলিশ বলছে হত্যার ঘটনায় ইউসুফের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। পেশাদার কিলার হয়তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে, যেহেতু অনেক ধরনের তথ্য আমাদের কাছে আসতেছে, আমরা এগুলো তদন্ত করতেছি। হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। এদিকে ঘটনার পর ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। আবির কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির দাওয়ান জনির রাজনীতির সঙ্গে যুক্ত। সকালবেলা বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে নির্মমভাবে এই থানায় দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির চট্টগ্রামের বেশ কয়েকটি জনপদ, সক্রিয় একাধিক সন্ত্রাসী চক্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কিছুদিন ধরে অভিযানে নেমেছে পুলিশ। এবার পটিয়ায় মাটি খুঁড়ে বস্তার ভেতর মিলেছে আগ্নেয়াস্ত্র, ধরা পড়েছে 2 সন্ত্রাসী। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এবং আধিপত্য বিস্তারে এসব অস্ত্র মজুত করা হচ্ছিল বলে দাবি পুলিশের। চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকা ইন্নার পাড়ায় পুলিশের হাতে আটক এই 2 জনই চিহ্নিত সন্ত্রাসী। নাম দেলোয়ার ও মহসিন। 2 জনের বাড়ি পটিয়ার কেলি শহরে। দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমের খবর পেয়ে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেখানো পাহাড়ি পথ ধরে অনুসরণ করতে থাকে অভিযান টিম। পরে মাটি খুঁড়ে পাওয়া যায় প্লাস্টিকের বস্তা, যেখানে ছিল 2টি এলজি ও 2টি বন্দুক এবং বেশ কিছু কিরিচসহ দেশীয় অস্ত্র। দুর্গম এলাকার সুযোগ নিয়ে অনেক ছোট ছোট অনেক বাহিনী বা অনেক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছিল। তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। আমরা এটা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা যারা এই তৎপরতার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, প্রতিপক্ষের সাথে শক্তি প্রদর্শন, এলাকায় আধিপত্য বিস্তারে এসব অস্ত্র মজুত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে কিছু সন্ত্রাসী। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে ও অস্ত্রের যোগানদাতার সন্ধান জানতে অভিযান চলছে বলে দাবি পুলিশ সুপারের। 2 জনকে ধরেছি, এর সাথে আরও অনেকেই জড়িত আছে। আমরা এখানে তাদেরকে অস্ত্রটা দিল কে, কোন কাজে ব্যবহারের জন্য দিল, এগুলোর আসলে আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা এগুলোর সবই আসলে বের করব এবং এদের যে মূল হুতাগুলো, এদের কাছে আরও বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি। তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি। সন্ত্রাস, অস্ত্রবাজি আর খুনোখুনিতে গত 2.5 বছর ধরে অস্থির রাউজানকে ঘিরেও যৌথ অভিযানের ছক কষছে পুলিশ। শিগগিরই বড় পরিসরে সাঁড়াশি অভিযান হবে বলছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঝিনাইদহের মহেশপুর এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে এই অপতৎপরতা ব্যর্থ করে বিজিবি।
মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা। সীমান্ত এলাকার মানুষ যখন ঘুমিয়ে সেই সুযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। ভোরে নীরবতা ভেঙে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। সীমান্তে অবস্থান নিয়ে বিএসএফকে বাধা দিলে পুশিনের চেষ্টা ভেস্তে যায়। পরে ওই 6 জনকে শূন্যরেখার ভারতের অংশে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এখানে 4টে ছেলে এবং 2টা নারী সহ এখানে আসছিল। এসে এখানে 5-6 ঘন্টা ছিল। থাকার পরে তারা পাকরাইল গ্রামের লোকজন এবং বিডিআর থাকার ইয়েতে তাদের ওই দিকে পাঠাই দেওয়া হয়েছে। অনেকদিন আমাদের এখানে বন্ধ ছিল, 6 জন লোক পার হয়ে আইছে। আসার পরে আমরা এখানে তাদের বিডিআর ছিল, আমরা ছিলাম, তাই কি আমরা ঘুরত দিয়েছি। বিএসএফ এর যে পুশিনের এই তৎপরতা, এই ব্যাপারে বিজিবি অর্থাৎ আমরা সবসময় অত্যন্ত প্রতিরোধ করার জন্য অত্যন্ত তৎপর অবস্থায় রয়েছি এবং আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি রয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর সীমান্তেও। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। তাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তীতে ভুক্তভোগীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। ইন্ডিয়ার মহিলা ওই দিক থেকে ওরা পার করে দিছে, আমরা তো জানি না। আমার বাংলাদেশের বিডিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। ভারত থেকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, 9 জন সদস্য, টোটাল 9 জন সদস্য। তখন আমরা স্থানীয় সূত্রে খবর পাই। খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে জায়গায় তারপর পুশিন ঠেকে দিই। অবৈধ পথে এরা আসবে না এবং আসতে দিবও না। বিএসএফ ওনাদেরকে নিয়ে আসছে, আর আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক জওয়ান যারা রয়েছে তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং প্রতিহত করছে। সীমান্ত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বিজিবি। যে কোনো পুশিন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। তাহলে কি ফিকে হতে শুরু করেছে মোদি ম্যাজিকের গেরুয়া রং? ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীকে বলা হয় কঠোর সিদ্ধান্তের নেতা। বিরোধীদের আন্দোলন, পার্লামেন্টের অচলাবস্থা কিংবা রাস্তায় বিক্ষোভ, এসবের মুখেও নিজের সিদ্ধান্ত থেকে খুব কমই সরে এসেছে তার সরকার। এমনকি বড় বড় বিতর্কের পরও মন্ত্রীদের পদত্যাগের নজিরও খুবই কম। তাই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রশ্ন উঠছে, এটি কি সরকারের কৌশলগত সিদ্ধান্ত নাকি দীর্ঘ আন্দোলনের কাছে নতি স্বীকার? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের রাজনীতিতে গত 1 দশকে একের পর এক বিতর্ক হয়েছে। কৃষক আন্দোলন, মণিপুরের সহিংসতা, কোভিড মোকাবেলা নিয়ে সমালোচনা, রেল দুর্ঘটনা কিংবা বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতা, সব ক্ষেত্রে বিরোধীরা মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছে। কিন্তু অনড় ছিল মোদী সরকার। সেই লৌহ অবস্থানে ছেদ ঘটালো ককরোচ জনতা পার্টি। মাস দেড়েক আগে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে তারা। দাবি ছিল একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবারও অনমনীয় ছিল মোদী সরকার, কিন্তু 22 জুলাই পার্লামেন্ট মার্চ ঘিরে পুলিশের বল প্রয়োগ ও পরবর্তীতে ভারত জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ার পর পিছু হাঁটতে বাধ্য হলো সরকার। ঘোষণা এলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনী রাজনীতিতে যুব সমাজের অসন্তোষ যে কত বড় ঝুঁকি হয়ে উঠতে পারে তা উপলব্ধি করেই এই সিদ্ধান্ত। কারণ যাই হোক না কেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এক বিরল ঘটনা। দীর্ঘদিন ধরে যে সরকারকে অনড় বলে মনে করা হতো, ভেঙে গেল সেই মিথ। অনেক বিশ্লেষকই বলছেন, এবার গদি মিডিয়ার আন্দোলনকে বদনাম করার কোনো প্রোপাগান্ডাই কাজে আসেনি। দিনকে দিন বেড়েছে জনতার কাতার। মোদী সরকারের বিরুদ্ধে যে রাজপথে নামা যায়, তাতে সফল হওয়া যায়, এই আন্দোলনই তার প্রমাণ। শিক্ষাক্ষেত্র পুনর্গঠনের যে আওয়াজ উঠেছে তা দীর্ঘদিনের ক্ষোভ। এটাই প্রমাণ হয়েছে তরুণদের আটকে রাখা যায় না। অবশ্য এর আগে মোদী সরকারের আমলে বিতর্কের জেরে সবচেয়ে আলোচিত পদত্যাগ ছিল 2018 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এমজি আকবরের। মিটু আন্দোলনে একাধিক যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মন্ত্রিসভা ছাড়েন তিনি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ইরানের শুক্রবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন আগ্রাসনে প্রাণ গেছে 4 জনের, আরও 7 জন আহত। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এ নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছড়ে তেহরান, জর্ডান ও বাহরাইনেও অভিযানের দাবি করেছে IRGC। হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলোয়। এ সময় ইরাকে ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। এদিকে হুতি বিদ্রোহী এবং ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে সৌদি আরব। পাল্টা আক্রমণের আশঙ্কায় সৌদি আরব জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার বন্দরনগরী হুদেইদা টার্গেট করে হয় হামলা। মূল লক্ষ্যবস্তু ছিল শহরটি টেলিযোগাযোগ কেন্দ্র। পাশাপাশি হামলা চালানো হয়েছে উপকূলীয় কামারান দ্বীপেও। এতে আহত হয়েছে এক নারী। তথ্যটি নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এর পরপরই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরই জেরে সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয় বিশেষ সতর্কতা। চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি জোট ইয়েমেনের সানায় হামলা চালালে নতুন করে শুরু হয় উত্তেজনা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।